ইরানের ভয়াবহ হামলায় ঝাঁঝরা মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো, হরমুজ, বাব আল মান্দব সহ সব জলপথ বন্ধের হুমকি খামেনির দেশে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের সাথে সৌদির সংঘাতে নয়া অস্থিরতার ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। এই লড়াইয়ে সৌদির ক্ষতি কেন বেশি হবে? আইসিসি বিলুপ্তির মিশনে ট্রাম্প প্রশাসন কেন এই অপচেষ্টা? ইরান আর গাজার যুদ্ধাপরাধ ধামাচাপা দিতেই কি চাচ্ছে আমেরিকা? জাপানে সিআইআইয়ের মতো সংস্থা গঠনের উদ্যোগ পাল্টাচ্ছে কি টোকিওর শান্তিবাদী বিদেশ নীতি? চীন রাশিয়ার জন্য অশনি সংকেত কেন? হরমুজ প্রণালীর পর এবারে বাব আল মান্দব সহ মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক জলপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তারা বলছে, যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত হরমুজের পাশাপাশি ওই অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানির অন্যান্য পথও বন্ধ থাকবে। আমেরিকার হামলার জবাবে ইরানের ভয়াবহ হামলায় ঝাঁঝরা হয়ে গেছে জর্ডান, বাহরাইন আর কুয়েতে থাকা মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনের হাঙ্গার, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কমান্ড ও কন্ট্রোল সেন্টার আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইরানকে শায়েস্তা করতে গিয়ে ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পাল্টে অস্থিরতা আর সিদ্ধান্তহীনতার হাস্যকর নজির সৃষ্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ব্যবহার করা জাহাজ প্রতি 20% টোল আদায়ের একতরফা ঘোষণার 24 ঘন্টা পার না হতেই তা প্রত্যাহার করে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নৌবন্দরগুলো ঘিরে অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়ে 20টি যুদ্ধজাহাজ আর কয়েকশো যুদ্ধবিমান মোতায়েন করেছেন তিনি। বলেছেন, আলোচনায় না ফিরলে আরো কঠিন হামলা হবে। ইরানের তীব্র প্রতিরোধের মুখে ট্রাম্পের এমন অস্বাভাবিক আচরণ কি অসহায়ত্বের বহিঃপ্রকাশ? যুদ্ধবন্ধে ট্রাম্পের নয়া আশ্বাসে ভরসা রাখবে কি তেহরান? সমঝোতা স্মারক ভঙ্গ করে হামলা শুরুর পঞ্চম দিনে ইরানের বন্দর আব্বাস, চাবাহার, বুশের আর হরমুজ প্রণালীর আশেপাশের কয়েকটি দ্বীপ সহ একাধিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর প্রমাণ দিতে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বলা হয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার দুপুরে 1:30 দফায় দফায় হামলা হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলে বাম্বোর গ্যারিসনে গোলাবর্ষণে অন্তত 7 সেনা নিহতের তথ্য স্বীকার করে একে চরম কাপুরুষোচিত আগ্রাসন বলেছে তেহরান। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মেজদারিন জানিয়েছেন, গত কয়েকদিনে মার্কিন বাহিনীর হামলায় অন্তত 30 জন বেসামরিক মানুষ নিহত আর কমপক্ষে 260 জন আহত হয়েছেন। নয়া মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের তেল পরিবহনের সাথে সম্পর্কিত 50 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর। এদিকে ব্যাপক হামলার মধ্যেই ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি থামতে না বলা পর্যন্ত হামলা চলবে। নয়া হামলায় ব্রিজ আর বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানোর হুমকিও দিয়েছেন তিনি। I'll save the energy targets for last, but ultimately we'll hit energy targets, yeah. ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, নাসর 2 অভিযানের চতুর্থ ধাপে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। এতে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জর্ডানের আরজাক বিমান ঘাঁটি। ওই ঘাঁটিতে F-15, F-16, F-35, FA-18 যুদ্ধবিমান, MQ-9 ড্রোন রাখার এলাকা আর বড় সরঞ্জামের হ্যাঙ্গারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বাহরাইনে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে ব্যাপক হামলার দাবি করেছে আইআরজিসি। এতে ক্ষতিগ্রস্ত হয় মার্কিন স্যাটেলাইট হাব, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং আর্টিলারি রকেট লঞ্চার হিমার্সের মজুদ। ইরানের বেশ কিছু ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর দিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের বন্দর ঘিরে অবরোধ পুনর্বহালের পাল্টা প্রতিক্রিয়ায় প্রয়োজনে হরমুজ প্রণালী, বাব এল মান্দব প্রণালী সহ মধ্যপ্রাচ্য দিয়ে তেলের পরিবহন সম্পূর্ণ বন্ধের হুমকি দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না। এই হুমকির আগে ওমান আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, উপকূলের কাছাকাছি এলাকায় লিবিয়ার পতাকাবাহী সহ অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। বেশিরভাগ ক্রুদের নিরাপদে উদ্ধার করা গেলেও নিখোঁজ আছে বেশ কয়েকজন।
এদিকে ইরানের সাথে ইরাকের ঘনিষ্ঠতা বাড়ানোর প্রক্রিয়ায় ছেদ টানতে নয়া চাল দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে। দিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক জোরদারের নানা প্রলোভন। বলেছেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে প্রত্যাহার হবে মার্কিন সেনাবহর, যা ইরাকে ২৩ বছর ধরে মার্কিন উপস্থিতির ইতি টানবে। সেনা প্রত্যাহার হলেও ইরাক ছাড়বে না সেখানে ব্যবসা খুলে বসা মার্কিন প্রতিষ্ঠানগুলো। ট্রাম্পের সাথে বৈঠকের দিনই রহস্যজনক ড্রোন হামলা হয়েছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায়, যা আঘাত এনেছে আল ফিউ শহরে চলমান বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর তৈরির প্রকল্প এলাকায়। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কার্যক্রম শেষ না হতেই মার্কিন বাহিনীর নয়া হামলা আর পাল্টা জবাবে পরিস্থিতি আবারও উত্তপ্ত। এর সরাসরি প্রভাবে ঊর্ধ্বমুখী তেলের বাজার টালমাটাল। এই অবস্থায় ভয়ের লেশমাত্র নেই তেহরানের রাজপথে, বরং প্রতিরোধ আর প্রতিশোধের আগুনেই জ্বলছে ইরানিদের বুকে। বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ। আবার হামলা চালিয়ে কি নিজের পায়ে কুড়াল মারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের বর্তমান পরিস্থিতি আর জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার দৃশ্যে দেখা গেছে পুরো ইরানকে ঐক্যবদ্ধ অবস্থায়। এখন সেই ঐক্যের প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবেও। আয়াতুল্লাহ খামেনির জানাজার পরপরই যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় থমথমে হয়ে আছে পুরো তেহরান। ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগেছে। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তেহরানের সাধারণ মানুষ, এমনকি নারীদের চোখে মুখে ভয়ের বদলে দেখা যাচ্ছে চরম ক্ষোভ আর প্রতিরোধের প্রত্যয়। সম্প্রতি মার্কিন হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইন, কুয়েত, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিচ্ছেন, কিন্তু তেহরানের রাজপথ বলছে অন্য কথা। সেখানে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নতি শিকারের কূটনীতি জাতির জন্য কলঙ্ক লেখা গ্রাফিতি। ইরানের সাধারণ মানুষ মনে করছেন প্রতিবেশী দেশগুলো মার্কিন ঘাঁটি তাদের নিজের মাটিতে জায়গা দিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন। এই ক্ষোভের কথাই উঠে এসেছে তেহরানের বাসিন্দাদের কণ্ঠে। যেসব প্রতিবেশী দেশ একসময় মার্কিনীদের তাদের মাটিতে সামরিক ঘাঁটি গড়ার অনুমতি দিয়েছিল, আজ আমরা কেবল সেই ঘাঁটিগুলোতেই আঘাত করছি। আমরা ওই দেশগুলোকে আক্রমণ করছি না। যখন তারা আমাদের ভূখণ্ডকে হুমকি দিতে তাদের দেশে মার্কিন ঘাঁটি করতে দিয়েছিল, তখন তাদের এমন একটা দিনের জন্য প্রস্তুত থাকা উচিত ছিল। যুদ্ধ নিশ্চিতভাবেই আবার শুরু হবে, তবে এবার তারা শহরে ঢোকার সাহস পাবে বলে মনে হয় না, কারণ ইরানের প্রতিরোধ ক্ষমতা কতটা তা তারা কল্পনাও করতে পারেনি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকলেও ইরানিদের আত্মবিশ্বাস দেখার মতো। আফগানিস্তান বা লিবিয়ার মতো এই জাতি সহজে ভেঙে পড়ার পাত্র নয় বলেই দাবি সাধারণ নাগরিকদের। এদিকে কেউ কেউ মার্কিন আধিপত্যের চূড়ান্ত অবসান দেখতে চান। সাধারণ মানুষের মুখে আমেরিকার সব ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকারও শোনা যায়। ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম ইরান যেন হামলা চালিয়ে ওগুলোকে একেবারে গুঁড়িয়ে দেয়। হয়তো আমাদের সেই সক্ষমতা পুরোপুরি নেই, কিন্তু এখানে সেখানে আঘাত হানাও মন্দ নয়। আমেরিকার সাথে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি মাত্র 1 মাস আগে ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের মেঘে কালো। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কলিবাফ স্পষ্ট করে দিয়েছেন যে একতরফা চুক্তির দিন শেষ। এখন কথা না রাখলে কঠিন মূল্য চুকাতে হবে। আর ইরানের সাধারণ জনগণদের দেখে মনে হচ্ছে তারা সত্যিই প্রতিশোধের জন্য পুরোপুরি প্রস্তুত। ইরান যুদ্ধ শেষ করতে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি চাপানোর কঠোর ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এলেন তিনি। তেহরানের সাথে চলমান সংঘাতের অবসান ঘটাতে একের পর এক ভিন্ন ধর্মী পথ খুঁজলেও এখনও কোনো সুনির্দিষ্ট কৌশল গড়তে পারেনি ওয়াশিংটন। বিস্তারিত বীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক ইউ টার্ন নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর 20% ফি চাপানোর কঠোর ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসলেন তিনি। ট্রাম্পের এসব নাটকীয় সিদ্ধান্তই স্পষ্ট করে দিচ্ছে যে ইরানের সাথে এই দীর্ঘস্থায়ী সংকটের কোনো স্থায়ী সমাধান এখনও ট্রাম্পের হাতে নেই।
13 জুলাই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, ইরানি নৌ পরিবহনের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবারও কার্যকর হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজকেও 20% ফি দিতে হবে। তবে মাত্র একদিনের ব্যবধানেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। ট্রাম্প ইঙ্গিত দেন, এসব দেশের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে অর্থ আদায়ের বদলে অর্থনৈতিক সহযোগিতার পথেই এগুতে চায় ওয়াশিংটন। তেহরানের সাথে চলমান সংঘাতের অবসান ঘটাতে একের পর এক ভিন্ন ধর্মী পথ খুঁজলেও এখনও কোনো সুনির্দিষ্ট কৌশল গড়তে পারেনি ট্রাম্প। তারই প্রমাণ মিলল মাত্র 24 ঘন্টার ব্যবধানে হরমুজ প্রণালী নিয়ে তার সুর বদলে। এত দ্রুত ভুল বদল আসলে ট্রাম্প প্রশাসনের কৌশলগত ব্যর্থতারই বহিঃপ্রকাশ। 15 জুলাই এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এক মাস আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেটির মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো নির্ধারণ করা হয়। তবে বাস্তবে সেই উদ্যোগ সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিস এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিকের মতে, সবচেয়ে সম্ভাব্য পরিণতি হল এই যুদ্ধের কোনো স্পষ্ট সমাপ্তি নাও হতে পারে। এটি এখন অমীমাংসিত যুদ্ধে পরিণত হয়েছে, আর এ ধরনের যুদ্ধ সাধারণত দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও সেই একই সংকটের মুখোমুখি, যা সংঘাতের শুরু থেকেই বিদ্যমান ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা এই লড়াইয়ে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য উভয় দেশের হাতেই সময় ফুরিয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই এই সংকটের একটি সমাধান হোক। অন্যদিকে ইরান চাইছে মার্কিন অবরোধ যেন তাদের ধুঁকতে থাকা অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিতে না পারে। বিশ্লেষকদের মতে, সামরিকভাবে দুর্বল হলেও ইরান এখনও হরমুজ প্রণালীতে নৌ যাতায়াত বাধাগ্রস্ত করার সক্ষমতা ধরে রেখেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ, যুদ্ধবিমান ও বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার মতো কিছু লক্ষ্য অর্জন করেছে। কিন্তু রাজনৈতিকভাবে সংকটের কোনো স্থায়ী সমাধান এখনও কাগজে কলমে মেলেনি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর আদলে একটি সংস্থা গঠনের কাজে হাত দিয়েছে জাপান। পরামর্শের জন্য পশ্চিমা মিত্র আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বেশ কয়েকটি দেশের সাথেও যোগাযোগ করেছে টোকিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের এমন উদ্যোগ এবারই প্রথম। এত দীর্ঘ সময় পর কেন এমন গোয়েন্দা সংস্থা গঠনের তাগিদ অনুভব করছে টোকিও? একে চীন ও রাশিয়ার জন্য অশনিক সংকেত কেন বলছেন বিশ্লেষকরা, জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত নিচ্ছেন সানায়ে তাকাইচি। জাপানের চিরাচরিত শান্তিবাদী পররাষ্ট্রনীতি ভেঙে কট্টর ডানপন্থী আদর্শের দিকেই বেশি ঝুঁকছেন তিনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সাথে জাপানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছেন। তবে এবার জাপান যা করতে যাচ্ছে তা আগের যে কোনো সিদ্ধান্তের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো একটি কেন্দ্রীভূত গোয়েন্দা সংস্থা গঠনের উচ্চাভিলাষী উদ্যোগ নিয়েছে জাপান, আর এ কাজে পশ্চিমা মিত্রদের সাহায্য নিচ্ছে দেশটি। জাপানের শীর্ষ গোয়েন্দা সংস্থার নেতারা প্রযুক্তি ও কর্মী নিয়োগের মতো বিষয়গুলোতে পরামর্শের জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশগুলোর সঙ্গে একান্তে যোগাযোগ করছেন। 13 জুলাই এক প্রতিবেদনে জাপান ও অন্যান্য দেশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। জাপানের গোয়েন্দা ব্যবস্থা দীর্ঘকাল ধরেই খণ্ডিত। প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং পাবলিক সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি আলাদাভাবে কাজ করে, যার ফলে তাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তবে গত 27 মে জাপানের পার্লামেন্টে একটি ঐতিহাসিক গোয়েন্দা সংস্কার বিল পাশ হয়েছে, যার মাধ্যমে জাপানের বিদ্যমান গোয়েন্দা সংস্থা সিআইআরওকে আপগ্রেড করে একটি শক্তিশালী কেন্দ্রীয় কমান্ডে রূপান্তর করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী এই কেন্দ্রীয় সংস্থার কাছে অন্যান্য সমস্ত সরকারি মন্ত্রণালয় ও বিভাগ তাদের সংগৃহীত গোয়েন্দা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে।
সংস্থার প্রধান সরাসরি প্রধানমন্ত্রী তাকাইচি এবং ক্যাবিনেট সেক্রেটারিকে রিপোর্ট করবেন। ফলে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের CIA ও FBI এর আদলে জাপানি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও জার্মানির গোয়েন্দা কাঠামোকে মডেল হিসেবে ব্যবহার করে এর আইনি ও প্রশাসনিক রূপরেখা তৈরি করা হয়েছে। চীন দীর্ঘদিন ধরে জাপানের উন্নত সেমিকন্ডাক্টর, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চুরির চেষ্টা করে আসছে। নতুন সংস্থাটি জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়াবে এবং চীনের অবৈধ প্রযুক্তি হস্তান্তরের পথ বন্ধ করবে। জাপানের স্পর্শকাতর খাতগুলোতে চীনা বিনিয়োগ বা জমি কেনাবেচার উপর কড়া নজর রাখবে এই সংস্থা। এছাড়া জাপানি মিডিয়ার ছদ্মবেশে বেইজিংপন্থী যেসব প্রোপাগান্ডা ওয়েবসাইট বা সাইবার ক্যাম্পেইন চালানো হয় সেগুলোকে শনাক্ত ও নিষ্ক্রিয় করবে এই সংস্থার বিশেষ সাইবার উইং। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জাপানে রাশিয়ান সামরিক গোয়েন্দা এজেন্টদের তৎপরতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য জাপানি উন্নত ড্রোন প্রযুক্তি এবং মাইক্রোচিপ কালোবাজারের মাধ্যমে পাচার করার চেষ্টা করছে। এই নতুন সংস্থাটি রাশিয়ার এই গোপন সাপ্লাই চেইন ভেঙে দিতে কাজ করবে। পাশাপাশি এটি রাশিয়ান এজেন্ট ও কূটনীতিকদের সন্দেহজনক গতিবিধি ট্র্যাক করবে। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধি, তাইওয়ানকে ঘিরে উত্তেজনা এবং উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। একই সাথে এটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জাপানের এই ঐতিহাসিক পদক্ষেপ এবং এতে পশ্চিমা দেশগুলোর সংশ্লিষ্টতা এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়।